কিছুদিন আগে আপনার ভারতে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল, ড্রিম লাইনার। ওদের অ্যাক্সিডেন্টের রেট জানেন? 0.0063%। 0.00363% ড্রিম লাইনারের অ্যাক্সিডেন্টের রেট। এই ঘটনার কারণে ড্রিম লাইনারের শেয়ার বাজারে ধস নামছে এবং মানুষ ড্রিম লাইনারে উঠতে যাচ্ছে না এখন, সিম্পলি একটা ঘটনার জন্য। কিন্তু দেখেন, যার অ্যাক্সিডেন্টের রেট হলো এরকম। আমাদের দেশে এই যে আপনার যুদ্ধজাহাজটা, এর সংখ্যা হলো 36। অ্যাক্সিডেন্ট অনেকগুলো হয়েছে। এই ভঙ্গিতে মানে একদম পাইলট সহ মারা গেছে 2018-তে একটা, 2021-এ একটা, আর 2025-এ একটা। এটা একদম মারা গেছে একদম জাস্ট। তো এখানে রেটটা কত হলো ভাই? তাও কয়েক বছরের ব্যবধানে। এরপর তো এই বিমানগুলিকে বন্ধ, মানে যারা ধুলাই খেলে পাঠানো উচিত ছিল। এখন ধুলাই খেলের বিমান আপনি জোর জবরদস্তি করে এই সম্ভাবনাময় ছেলেগুলিকে ধাক্কায় উঠাই দিচ্ছেন যে তুমি চালাও। বাকিরা যে বাইচে আসছে এই তো বেশি। পৃথিবীতে এটা কখনো হয় না। বিমানে যদি এরকম অ্যাক্সিডেন্টের রেট হয়, সেই বিমান চালু রাখবেন এরা। খবর নিয়ে দেখেন, এটা প্রায় রাফালের সমান দাম দেবে কিনা আনছে আমার ধারণা। সংসদেও এটা উঠবে না। তো টাকা তো গেছে আমাদের, জীবনও যাচ্ছে আমাদের। এখন যে ঝামেলাগুলি হচ্ছে দেখেন, এটা ভাই পৃথিবীর এরকম ঘনবসতি একটা শহরে এটা হতে পারে না। এখানে এই মানে আপনার প্রশিক্ষণের জন্য এটা মানে গ্রহণযোগ্যই না। ওনারা চালিয়ে যাচ্ছেন, কারণ কেউ তো প্রশ্ন করে না। এরকম আলোচনা তো হয় নাই। এইবার তো জনসব একদম স্কুলের মধ্যে হইলো, কাজে এইবার আলোচনা হচ্ছে হয়তো। কিন্তু এইগুলি আমার আপনার আলোচনা করার দরকার কেন? তারা কি করেন? তারা কি এগুলো জানবেন না? তারা সেফটি বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না? একটা গাড়ি বের করার সময় লোকে না এরকম তেল পানি চেক করে নেয়। কেন? রাস্তায় নষ্ট হইতে পারে। নষ্ট হইলে আবার মেকারও পাওয়া যায়। আকাশের মধ্যে নষ্ট হলে মেকার কোথায়? এই জন্য বিমানে তো আপনার বেশি করে করা হয়। তো সেই কাজগুলো ওনারা হয় ঠিক মতো করেন না। কিছু না কিছু তো হয়েছে ভাই। যদি মনে হয় আপনার এটার মেনটেন্যান্স ঠিক মতো হয় নাই, অথবা চেকিং ঠিক মতো হয় নাই, কিছু একটা তো হয়েছে, তো আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি এটা অস্পষ্ট রাখবেন, তখন মানুষের সন্দেহ বাড়বে। আর সন্দেহের ডালপালা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভাই। দেখেন, এই যে ভাই আমি আরেকটা কথা বলি আপনাকে, এই যে উপদেষ্টাদের নিয়ে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না। মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যায় ঠেকছে, যে কারণে এই ইস্যুতে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদেরকে ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে। আমার কাছে আসিফ নজরুল সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে। আমাদের এই পরিচিত মানুষ, ক্লোজ লোকজন, আমি আসিফ নজরুল ভাইকে একটা কথা জিজ্ঞেস করেছি 1 বছর আগে। এখন আপনি এই পাশে চলে আসছেন, কিন্তু কেমন লাগে আপনার? আজকে রাতে আপনার ঘুম হবে? বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে? অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে, এটা তো আপনারা অর্জন করেছেন। আপনি হয়তো বলবেন যে না আমি অর্জন করি নাই, আপনারা তো অর্জন করেছেন। আপনি অর্জন করেন নাই। এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন, ক্যারিকেচার করে হাসির পারতে। সিআর আবরার সাহেব ওখানে গিয়েছেন। ভাই এই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে, এই লোকটা কি করলো? সে মানে আমার বহুত অদ্ভুত লাগে, বুঝছেন। রাত্র 2:30টার সময় 2:41 প্রথম পরীক্ষা যে হবে না আজকে, এটা বললো। সাপোর্ট করলো সজীব, আসিফ মাহমুদ, সজীব ভুয়া। মানে ভাবখান এরকম যে ওই দুইজনই আসলে চালায়। এবং এটাও স্বাভাবিক। আমি একটু মানে হয়তো অন্যভাবে লাগবে আপনার কাছে, এটাও স্বাভাবিক। রাত 2:30টা পর্যন্ত বাকিদের জায়গায় থাকার সামর্থ্যই নেই। বাকিগুলোর যে বয়স এবং শারীরিক যে কন্ডিশন, রাত 2:30টা পর্যন্ত তারা চাইলেও জায়গায় থাকতে পারবে না। আপনি দেখবেন শেখ হাসিনার যখন সরকার ছিল, তখন যখন এই ধরনের আন্দোলন হতো, শেখ হাসিনা কিন্তু ঢালাও বলতো জামাত শিবির করছে, বিএনপি ঢুকে গেছে। এবং এমনভাবে তারা বলতো যে এরা ঢুকার পরও অস্বীকার করতো না, আমরা ঢুকি নাই। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার গত বছরের জুলাই যে আন্দোলনটা, সেখানে তো জামাত শিবির ছিল, সেখানে তো বিএনপির ছাত্রদল ছিল, সবাই ছিল। কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি বলছে আমরা এর মধ্যে নাই, আমরা সমর্থন আছে, কিন্তু আমাদের ছাত্রদল নাই। আমি একটা জিনিস বলছি যে জিনিসপত্রের দাম বেড়েছে, এটা যদি আমি বলি, এই কথাটা যদি জামাতও বলে, এই কথাটা যদি আওয়ামী লীগ যাকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোকও যদি বলে, তাতে কি বাস্তবতার কোনো চেঞ্জ হয়? চেঞ্জ তো হয় না। এখন মনে করেন আমি বললাম
ছাত্রলীগের একজন লিডার বললো, অথবা আমি ছাত্রলীগ হয়ে গেলাম, বলবে তো যে ছাত্রলীগের ভাষায় আমি কথা বলছি। তো এই যে অতি সরলীকৃত ব্যাপার স্যাপারগুলো, এগুলো আসলে হলো লেম এক্সকিউজ। তারা এগুলো দিয়ে নিজেকে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওরা যখন কথাগুলি বলে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, আচ্ছা আওয়ামী লীগ যদি ঢুকে, আওয়ামী লীগের লোক তো ছিল। আমি তো আওয়ামী লীগের একটা হিসাব বলি আপনাকে, আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করে, আওয়ামী লীগ যখন 2001 সালে, আমি যদি প্রকৃত নির্বাচন ধরি, আমি 91 থেকে আগেগুলো আমি নির্বাচন বলি না আসলে, 2001, 1991, 96, 2001, 2008, আমি যে 4টা নির্বাচনকে ধরি, সবচেয়ে খারাপ ফল করছে আওয়ামী লীগ 2,01,28,00,000। ব্যাপারটা খেয়াল করেন। তো যখন তারা খুব খারাপ করে তখনও তারা 2,28,00,000 ভোট পায়। তো এই লোকগুলি কই? এই লোকগুলি কর্পোরেট তৈরি, যে উড়ে গেছে। তার শুনে এখন উনারা কাউকে খুশি করতে পারতেছেন না। তো উনাদের উপরে হ্যাপি কে? এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি? যে হ্যাপি তার পেছনে আবার বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য। কেন আপনি বলেন? এনসিপি এত বড় দল, তার জন্য নিরাপত্তার দরকার হয় কেন? তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে না। তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে, এটাতে ভয় পায়। এই জন্য তো দিচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন, খালি ওই মিটিংয়ের সময় না, সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায়। তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে। আর তারা একটা মিটিং করতে পায় না, সঙ্গে পুলিশের বহর লাগে। আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম, উপরে থেকে উঠাইছে, এনসিপি মিটিং যাচ্ছে, 15-20 জন লোক যাচ্ছে, পেছনে বিশাল বহর। বেতন আছে না? এদেরকে আমরা বেতন দেই এদেরকে পালার জন্য, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেই গভর্নমেন্টের উপর। দিস ইজ রিয়েলিটি। এই গভর্নমেন্টের উপর কি বিএনপি খুশি? বিএনপিকে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা? কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকতেছে, ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি আলাপ সালাপ করে বাইরে আসে। বাইরে এসে করে আমি অর্ধেক খুশি, কেউ কেউ আংশিক খুশি, কেউ কেউ একদমই খুশি না, এগুলি বলে। তারা সংস্কার করতেছে, এগুলো আলটিমেটলি টিকবে, যাক সেটা অন্য হিসাব। তো এরা যেটা করতেছে, আসলে এই সরকার খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি একটা কাজই করে, সেটা হলো তারা সময় ক্ষেপণ করতেছে। তাদের হিসাবটা হলো যতক্ষণ থাকা যায়। ওই যে 2টা দিন বেশি থাকি। দেখেন এই যে ত্রাণ তহবিলের টাকা চাওয়াটা না, এটা হলো একটা মানসিকতার ব্যাপার। মানে ওই অনেকে একটা প্রবাদ আছে না, চিল অনেক উপরে ওঠে কিন্তু নজর থাকে নিচের দিকে, বলে না? এটা হলো বাংলাদেশের এনজিও মানসিকতা। আমার অনেক আছে, সো হোয়াট, নিতে হবে। এই একটা ইস্যু পাইছি, কিছু নিতে হবে। এবং আমার কেন যেন মনে হয় এই কাজটা বেসিক্যালি করেছেন ওনার যে প্রেস উইং আছে, এখানে কতগুলো মহাজ্ঞানী আছে, কিন্তু বিরাট জ্ঞানী। এদের নিয়মিত কোনো প্রতি মাসে একটা করে কেন প্রমোশন হয় না, এটা আমি বুঝি না। একজন হয়েছে, বাকিগুলির হওয়া উচিত। এই মহাজ্ঞানীদের কাজ এটা। ওরা অনেক কিছু বলে। একবার শুনলাম যে প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তো এখন এই জিনিসটা হলো কি, উনি কিন্তু দেখেন দায়িত্ব নিয়ে প্রথমে বলছিল আপনারা মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা করুন, বলছিল না? আমি তখন খুব খুশি ছিলাম যে সমালোচনা মানে কি, মানে আমি সমালোচনা করব, উনি এটা বিচার করে দেখবেন। যদি এখানে যদি মনে করেন 10টা কথা বললাম, যদি একটা ওনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে হয়তো উনি এটা গ্রহণ করবেন। এই তো আমাদের লক্ষ্য ভাই। আমরা তো গিবত করতে বসিটাই। আমাদের কথা হলো যে উনি স্টিয়ারিংয়ে আছেন, গাড়িটা উনি চালাচ্ছেন, আমার একটু বলা ভাই সামনে কিন্তু একটা খাত আছে, মূলত লক্ষ্য তো এটাই। কিন্তু উনি যখন বলছেন, এটা অর্থটাই মনে পরে বুঝছিল এরকম যে আপনারা মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা, প্রাণ খুলে সমালোচনা করবেন, আমি কান বন্ধ করে কিছুই শুনবো না। এই বয়সে শোনার আসলে ভাই সেরকম শারীরিক সক্ষমতা থাকে না। এটা ওনাকে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করছি না, বাট এটাই নিয়তি। আমাদেরও বাবা মার একসময় বয়স হয়েছিল, তো কি হয়, এটা হয় এসময় সব তারটা ঠিক থাকে না। কাজেই উনি শুনেনও না আসলে কিছু। এই যে ওনার ওনাকে যে বেজ্জতিটা করছে ওরা প্রেস উইং, অন্য কেউ হলে কি হতো, একটু তো ক্ষুব্ধ হইতো, রাগান্বিত হইতো। ওই জায়গাটা ওনার আসলে ভূতা হয়ে গেছে, উনি কিছু বলবেনও না। নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট, এবং সেটা আপনার একদম ভেরিফাইড, সেখানে একটা এরকম দিয়ে আবার উঠায় নেওয়া, এর চেয়ে লজ্জার কিছু আর হতে পারে? টাকা চাচ্ছে। আর এই মানসিকতাটা কি? না টাকার অভাব,